আসসালামু আলাইকুম। চলে আসলাম লেখক আয়াত আহমেদের লেখা আমার মুগ্ধতায় তুমি গল্পটার দ্বিতীয় তথা শেষ পার্টে। আপনারা যারা আমার মুগ্ধতায় তুমি গল্পের প্রথম পার্ট শোনেননি, শুনে নেবেন। আমার এই চ্যানেলে আছে, আমি ভিডিওটির ডিসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিংক দিয়ে দিব। এখন শুরু করছি শেষ পর্ব। আয়াদ অর্ষির রুমে এসে দেখতে পেল অর্ষি তার রুমে নেই। অর্ষিকে রুমের মধ্যে না দেখতে পেয়ে আয়াদ একটু অবাক হলো। এই সময়ে অর্ষি গেল কোথায়? অর্ষির রুমমেট অর্ষির বান্ধবীকে আয়াদ জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, অর্ষি কোথায়? ওকে দেখছে না যে? অর্ষির বান্ধবী আয়াতকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আয়াত ভাইয়া, অর্ষি তো আপনার সাথে দেখা করতে গিয়েছিল। তা আপনার সাথে কথা হয়নি ওর? মেয়েটার কথা শুনতেই আয়াত থ মেরে যায়। আপন মনে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আয়াত অর্ষি আমার সাথে দেখা করতে গেলে আমার সাথে দেখা না করেই যে চলে এলো। অনুকে আমার রুমে আবার দেখে কি রাগ করলো নাকি? আচ্ছা, রাগ কেন করবে? আমি কি ওর বোন নাকি যে আমার পাশে অন্য কেউ আসলে তাতে সে রিয়াক্ট করতে হবে? এখন আবার কোথায় গেল আল্লাহই ভালো জানে। মেয়েটা আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না। আয়াত কথাটা ভাবতেই অর্ষির বান্ধবী আয়াতকে উদ্দেশ্য করে বলে উঠল, আয়াত ভাইয়া, সব ঠিক আছে তো? আপনি কি চিন্তিত? মেয়েটির কথায় আয়াদের ঘোর কাটলো। আয়াত মেয়েটির দিকে তাকিয়ে মৃদু হেসে বলতে লাগলো, হুম, আসলে ভাবছি অর্ষি গেল কোথায়। মেয়েটা বড্ড জেদি। দেখছি কোথায় গেল। আয়াত হোটেল থেকে দ্রুত বেরিয়ে এলো। এ সময় অর্ষি হোটেল থেকে বেরিয়েছে মনে, আমি নিশ্চিত ও সাগর পাড়ে গিয়েছে। ওখানে গিয়ে দেখতে হবে। অর্ষি এমন ভাবে মন মরা হয়ে বসে আছিস কেন? সাগর পাড়ে এসেছিস, চল একটু গোসল করে যাই। মিলির আনন্দিত কণ্ঠস্বর অর্ষির কানে আসতেই অর্ষি একটা বিরক্তি মাখা কণ্ঠ নিয়ে মিলিকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর মনের মধ্যে এত আনন্দ থাকলে জানা সাগর গিয়ে ডুব দে। আমায় কেন জ্বালাচ্ছিস? আমি একটু ডিপ্রেসড, একটু একা থাকতে আমায়। আমাকে দে না একটু একা থাকতে। ওমা, ডিপ্রেশনের কারণ কি? আমায় বল, আমি তোকে সাহায্য করছি। পারবি না রে। আচ্ছা, আয়াত ভাইয়া সবসময় এমন করে কেন? মানে অনুর সাথে ওনার এত কিসের কথা থাকবে? উনি কেন অনুর সাথে আলাদা করে সময় কাটাবে? আমি কি এতটাই খারাপ? তার চোখে যে আমার সাথে বসে একটু কথা বলা যায় না? অর্ষির অভিমানী কণ্ঠে বলা এক দীর্ঘশ্বাস যুক্ত কথার মানে মিলির কাছে স্পষ্ট। মিলি অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ইমা, এসব কি বলছিস? আচ্ছা, তুই আবার আয়াত ভাইয়াকে ভালোবাসতে শুরু করলি নাকি? এই সত্যি করে বলতো আমায়। মানে ওনার মতো একটা হনুমানের বংশধরকে আমি ভালোবাসবো? হাউ ফানি! আমি ওনাকে ভালো টালো কিছু বাসি না। অনু ভালো মেয়ে না, তাই আর সাথে আয়াতকে দেখলে আমার সহ্য হয় না। এছাড়া আর কিছু না। কিন্তু অনু খারাপ কি? ওকে তো যথেষ্ট ভালো একটা মেয়ে মনে হয়। আর ওর পরিবারও ভালো। মিলির কথাটা শুনতেই উর্ষি রেগে আগুন হয়ে যায়। রাগে গজগজ করতে করতে উর্ষি মিলিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই সবসময় বেশি বুঝিস। অনু অনেক খারাপ। আয়াদের দিকে কুদৃষ্টিতে তাকায়, যা আমার সহ্য হয় না। আর আমার সহ্য না হলে কি? মানুষ তো ঠিক অনুর সাথে ভালোই থাকে। আমি আর কি বলবো? উর্ষির কথাটা শেষ হতেই উর্ষির পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। অনুর সাথে আমি গল্প করেছি শুধু। আমাদের মাঝে কি প্রেমের সম্পর্ক আছে নাকি? আর যদি থাকেও তাতে তোর কি? আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের ২-৪টা গার্লফ্রেন্ড থাকতেই পারে। সেটা কি জাতি মেনে নিবে যদি না থাকে গার্লফ্রেন্ড? অসি বসা থেকে উঠে দাঁড়িয়ে পেছন ফিরে আয়াতকে দেখতে পেয়ে তার রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। অর্ষি রাগে গজগজ করতে করতে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওরে আমার জাতির জনক রে! সবার ঘরে ভালোবাসা পৌঁছে দেবার দায়িত্ব নিয়েছেন উনি। দেখলেই গা জ্বলে যায়। শুনুন, আপনার চরিত্র সম্পর্কে আমার জানা আছে। আপনি একটা, আমি একটা কি? হয়েছে, হয়েছে। আর গভীরে না যাই। আমার সরল মনের একটাই প্রশ্ন, আমায় কিছু না বলে কেন এখানে এসেছিস? আপনি কে ভাই? আপনাকে কেন বলে আসতে হবে? কাল রাতের ঘটনা মনে নেই, মনে হচ্ছে না? এখন সকাল আর আমার সাথে মিলিয়ে আছে। ও! আয়াদের কথা পেঁচালো না। অর্ষি এমনিতেই রেগে আছে। এখন আর লাগানো ঠিক হবে না। আয়াত একটা পাথরের উপর কোনো রকমভাবে বসে পড়ল। অর্ষি আয়াতের দিকে একটা মুখ ঝাপটা মেরে মিলিকে বলতে লাগলো, চল মিলি, আমরা একটু গোসল করে আসি। অর্ষির কথাটা শুনতেই আয়াত চমকে উঠল। এসব কি বলছে অর্ষি? এর আগে কখনো তো অর্ষির সবার সামনে গোসল করার কথা বলেনি। তবে আজ কেন বলছে? তাছাড়া অর্ষি তো একটা পাতলা পোশাক পরে আছে। কি করতে চায় ও? আয়াত অর্ষির উদ্দেশ্যে কিছু না বলেই চুপ করে বসে অর্ষির দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অর্ষি আয়াদের দিকে একটা বাঁকা হাসি দিয়ে সাগরের দিকে চলে যায়। আয়াত অর্ষির এমন অদ্ভুত আচরণে হতবাক। অর্ষি সাগরে গিয়ে নিজের শরীরে একটু একটু করে পানি দিতে লাগলো। আয়াত অর্ষির দিকে তাকিয়ে রাগে ফেটে যাচ্ছে। এতটা নোংরা দেখাচ্ছে অর্ষিকে, ভাষায় প্রকাশ করার মতো নয়। পাতলা কাপড় ভেদ করে অর্ষির শরীরের অবয়ব বাহির থেকে উপলব্ধি করা যাচ্ছে। আশেপাশে মেয়েরাও ঠিক একই কাজ করছে। পানিতে নামে শরীরের বিশেষ কিছু অঙ্গ দেখাচ্ছে সবাইকে।
বাকিদের নিয়ে আয়াদের মাথা ব্যথা না থাকলেও অর্শিকে নিয়ে যথেষ্ট মাথা ব্যথা আছে তার। অর্শি পানি নিয়ে ভালো এনজয় করছে। আয়াত আর ধৈর্য ধারণ করতে পারল না। বসা থেকে উঠে রেগে গিয়ে দৌড়ে ছুটে গেল অর্শির দিকে। আয়াতকে অর্শি নিজের সামনে হঠাৎ করে দেখতে পেয়ে একটু অবাক ও অপ্রস্তুত হয়ে যায়। অর্শি আয়াতকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, আপনি এখানে কেন? আয়াত অর্শির কথার জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। জোরে কষিয়ে একটা চড় বসিয়ে দিল অর্শির গালে। ঠাস ঠাস। নোংরামি লিমিট আছে। আজ তুই সব লিমিট ক্রস করেছিস। ব্লাড স্টুপিড গার্ল। নিজের দেহ সবাইকে দেখাইতে ভালো লাগে তাই না তোর? আয়াদের চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে আসবে। অর্শি থাপ্পড় খেয়ে মাথা নত করে মস্ত বড় ভুল করে আছে যেন নিচের দিকে আছে তাকিয়ে। লজ্জায় মাথা উঁচু করার সাহস করতে পারছে না অর্শি। জেদের বশে কি করে ফেললো অর্শি? আয়াত নিজের শরীরের উপর থেকে ব্লেজারটা খুলে অর্শির দিকে ছুড়ে মারল। ব্লেজারটা অর্শির দেহের উপর পড়তেই অর্শি ব্লেজারটা ধরে নিল। আশেপাশে সবাই অর্শি আর আয়াদের দিকে নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্শি মাথাটা নিচু করে ব্লেজারটা পরে নিল। আয়াত অর্শিকে রেখেই হনহন করে চলে এলো সাগর পাড় থেকে। আয়াতের মাথাটা জ্যাম হয়ে আছে। অর্শির কাছে ভীষণ কষ্ট পেয়েছে আয়াত। এই অর্শি, কাঁদছিস কেন? কি হয়েছে? সাগর পাড় থেকে ফিরে এসে অর্শি কান্না করতে লাগলো। অর্শির কান্নার কারণ হলো আয়াতের করা অপমান। কিন্তু এতে আয়াতের দোষ নেই। আয়াত যা করেছে তা ঠিক করেছে। কিন্তু জেদের বশে অর্শি এতটা অশ্লীল কাজ কি করে করতে পারলো? এটা ভেবেই তার চোখে জল চলে আসছে। অর্শিকে শান্ত করতে চায় মিলি। মিলি বলল, দেখ অর্শি, যা হবার তা তো হয়ে গেছে। এখন কান্না করিস না। একটু শান্ত হয়ে যা। উহুম, আয়াত ভাইয়া ভীষণ কষ্ট পেয়েছে আমার কাছে। ওনার চোখে সারা জীবনের জন্য আমি ছোট হয়ে গেলাম। ধুর পাগলি, এসব কিছুই না। মানুষ মাত্রই ভুল। আয়াত ভাইয়া তোকে ক্ষমা করে দিবে, দেখে নিস। হুম। সন্ধ্যার দিকে অর্শি একটু শান্ত হয়ে যায়। আয়াতের সাথে কথা বলার জন্য খুব ইচ্ছে হচ্ছিল তার। অতিরিক্ত কান্না করার জন্য অর্শির চোখ ফুলে গেছে। অর্শি নিজের রুম থেকে বেরিয়ে আয়াতের রুমের দিকে চলে যায়। আয়াতকে সরি বলে আয়াতের থেকে ক্ষমা চাইতে হবে তার। এমন ভুল আর কখনো করা যাবে না। অর্শি আয়াতের রুমের সামনে আসতেই অর্শি অবাক হয়ে যায়। অর্শির চোখ জোড়া থমকে যায় একদম। অর্শি দেখতে পেল আয়াত তার রুমের মধ্যে বসে বসে ড্রিঙ্কস করছে। অর্শি এর আগে কখনো আয়াতকে নেশা করতে দেখেনি। তাই প্রথমবার আয়াতকে এই অবস্থায় দেখে একটু চমকে যায় অর্শি। অর্শি দরজা নিকটে দাঁড়িয়ে ভাবছে আপন মনে, আয়াত ভাইয়া নেশা কেন করে? এর আগে তো কখনো তাকে এমন অবস্থায় দেখি নাই আমি। কি এমন কষ্ট আয়াত ভাইয়ার? তার কারণে এই নেশা হঠাৎ করে তার আপন হয়ে গেল। অর্শি আপন মনে ভাবছে কথাগুলো। একটা মানুষকে এত কাছ থেকে দেখার পরেও ঠিক চিনতে পারল না অর্শি। আয়াত ড্রিঙ্কস করার শেষ করতেই দরজার দিকে চোখ পড়ল তার। আয়াতের চোখের সামনে অর্শির ছবিটা দেখতে পেয়ে আয়াত একটু বেসুরো কণ্ঠে বলে উঠল, কিরে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাহারা দিচ্ছিস নাকি? আয়াতের কণ্ঠস্বর অর্শির কানে পৌঁছাতেই অর্শি একটু হকচকিয়ে উঠল। সামান্য অপ্রস্তুত হয়ে অর্শি বলতে লাগলো, না না, কাউকে পাহারা কেন দিব আমি? আমি দাঁড়িয়ে আছি এমনি। ও! আয়াত বসা থেকে উঠে ব্যালকনির দিকে চলে যায়। ব্যালকনি থেকে সাগরের দৃশ্যটা স্পষ্ট। আয়াত ওই সাগরের দিকে তাকিয়ে নিজের মনের কিছু অব্যক্ত অভিব্যক্তি প্রকাশ করছে। মানব জীবন অদ্ভুত, আর অদ্ভুত তার প্রতিটি মোড়। আয়াত পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের কোণে গুজে দিল। লাইটারটা অন করতেই উর্শির কণ্ঠ শুনতে পেল সে। উর্শি তার পিছনে দাঁড়িয়ে একটু গভীর কণ্ঠে বলল, কবে থেকে নিকোটিনের ধোঁয়া আর এই মদের নেশা শুরু করেছেন? আয়াত মুখ ঘুরিয়ে উর্শির দিকে না তাকিয়ে ঠোঁটের কোণ থেকে সিগারেটটা নামিয়ে একটা বাঁকা হাসি দিয়ে উর্শিকে উদ্দেশ্য করে বলল, যবে থেকে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে শুরু করেছি, তবে থেকেই নিকোটিন আর মদ আমাকে সামলাতে শুরু করেছে। কি হয়েছে? আমায় কি বলা যাবে? উহুম, হাসিটা আমার সবার জন্য। আর কষ্ট বলি বা বেদনা, সেটা একান্তই নিজের ব্যক্তিগত। অর্শি আর কিছু বলার সাহস করে উঠতে পারল না। এতটুকু অর্শির কাছে স্পষ্ট যে আজ তার সামনে এক ভিন্ন আয়াত দাঁড়িয়ে আছে। এই আয়াদের সাথে পূর্বের আয়াদের বিন্দু মাত্র মিল খুঁজে পাওয়া যাবে না। অর্শি কিছু সময় দাঁড়িয়ে থেকে মুখটা মলিন করে আয়াদের রুমের থেকে বেরিয়ে যায়। হ্যালো উর্শি, কেমন আছো? করিডোর থেকে নিজের রুমে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে উর্শি শুনতে পায় তাকে কেউ ডাকছে। আনমনে উর্শি কথাটাকে পাত্তা না দিয়ে নিজের রুমের মধ্যে প্রবেশ করার পূর্বে আবার উর্শি শুনতে পায়, কি হলো, জবাব দিলে না যে? উর্শির মুখ ঘুরিয়ে পেছন ফিরে তাকাতে দেখতে পেল ভার্সিটির সেই ছেলেটি তার সামনে। উর্শি একটু অবাক হয়ে যায় রিহানের উপস্থিতিতে। রিহান হলো উর্শির ক্লাসমেট। এই রিহান খুব ভালো একটা ছেলে। ভার্সিটির প্রথম দিন থেকে উর্শির প্রতি একটু বেশি দুর্বল সে। তবে কখনো উর্শিকে কিছু বলতে সাহস করেনি সে।
কারণটা হলো আয়াত। ভার্সিটির মধ্যে হোক বা বাহিরে, অর্ষির দিকে যে তাকায় তাকে আয়াত খুব ভালোবেসে সাজা দিয়ে থাকে। আয়াত আর রিহানের মধ্যে তফাৎ হলো রিহান ভদ্র ছেলে আর আয়াত হলো অসভ্য। যদিও সবার কাছে আয়াত ভালো ছেলে হলেও অর্ষির কাছে সে বরাবরই খারাপ। রিহানকে দেখে অর্ষি একটু অবাক হয়ে বলে উঠল, তুমি এখানে হঠাৎ হঠাৎ বেড়াতে এসেছো বুঝি? হুম হুম। আমি শুনেছি তোমরা সবাই চট্টগ্রামে এসেছো, তাই ভাবলাম আমিও চলে আসি। একসাথে ঘুরতে যাওয়া যাবে আর সময়ও কাটবে। ও আচ্ছা, তো সবার সাথে দেখা করে যাও। না না, একটু আগে আসলাম। এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, তারপর আসবো। আর তাছাড়া যার সাথে দেখা করার ছিল তাকে তো দেখে নিলাম, বাকিদের পরে দেখা যাবে। রিহানের কথাটা উর্ষির ভীষণ অবাক লাগে। যাকে দেখার মানে কি? উর্ষি রিহানকে উদ্দেশ্য করে কৌতূহলী হয়ে বলে উঠল, মানে যার সাথে দেখা করার ছিল মানে কি? না, মানে হলো একজনের সাথে দেখা করার ছিল। তো এসেই তার সাথে দেখা পেয়ে গেছি। এখন একটু রেস্ট করতে চাই। ও আচ্ছা, আসছি আমি। কচি কথাটা শেষ করতেই নিজের রুমে চলে যায়। আয়াতের কথাগুলো ভাবিয়ে তুলেছে তাকে। ছেলেটা কি এমন কারণে নিজের জীবনটা নষ্ট করেছে? জানতেই হবে আমাকে। সকাল হতেই আয়াত নিজের ব্যাগপত্র গুছিয়ে নিতে লাগলো। আজ চলে যাবে সবাই। অর্ষিও নিজের সব কিছু গুছিয়ে নিল। মিলি, তোর হলো? ট্রেন ছেড়ে দিবে তো, তাড়াতাড়ি কর। হুম, এই তো শেষ। উর্শি, মিলি রেডি। অনু রেডি হয়ে আয়াতের রুমের দিকে চলে যায়। আয়াত রেডি হয়েছে কিনা তা দেখার জন্য। অনু আয়াতের রুমে আসতেই দেখতে পায় আয়াত একদম রেডি। অনু দরজার ওপারে দাঁড়িয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে উঠল, আয়াত ভাইয়া, আপনি রেডি হয়ে গেছেন? দরজার দিকে তাকিয়ে আয়াত অনুকে দেখতে পেয়ে একটু বিরক্ত হলো। আসলে এই মেয়ে কেন সে আয়াদের পিছনে পড়ে থাকে আয়াদের মাথায় আসে না। অনুর বদলে উর্শি আসলে কি হতো? আয়াত ঠোঁটের কোণে একটা মিচকি হাসির রেখা টেনে বলতে লাগলো, হ্যাঁ, হ্যাঁ, আমি রেডি। তোমরা রেডি তো? জি ভাইয়া। আচ্ছা, আপনি আসুন কেমন? আমি যাই রিহানের সাথে দেখা করে আসি। রিহান এখানে এসেছে? ভ্রু কুঁচকে একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো আয়াত। জি ভাইয়া, শুনেছি কাল রাতেই এখানে এসেছে। ও আচ্ছা, দেখা করে এসো। অনু আয়াদের রুম থেকে বেরিয়ে চলে যায় উর্শির রুমে থেকে। উর্শি, মিলি, ফারজানা, অনু সবাই মিলে চলে যায় রিহানের সাথে দেখা করতে। রিহানের রুমের সামনে আসতে দেখতে পেল সবাই রিহানের রুমের দরজা খোলা। অনু দরজায় নক করে একটু চেঁচিয়ে বলতে লাগলো, ভিতরে আসবো? প্রচন্ড ব্যথা মাখা কণ্ঠে ভিতর থেকে রিহান বলতে লাগলো, হ্যাঁ আসো। সবাই ভিতরে আসতেই ভীষণ অবাক হয়ে যায়। অর্ষির চোখ ছাড়া বানা হয়ে উঠল বলে, এ কি রিহান, তোমার এ কি হাল হয়েছে? কে কেলালো তোমায়? রিহান বিছানার উপর পড়ে আছে, পুরো শরীরে আঘাতের ক্ষত। হঠাৎ করে রিহানকে এমন অবস্থায় দেখবে আশা করেনি কেউ। রিহান সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, না না, কেউ মারবে কেন? আমি ওয়াশরুমে স্লিপ করে পড়ে গিয়েছিলাম, তাই আর কি। ওয়াশরুমে পড়ে গিয়ে এই অবস্থা? কেন জানি অবিশ্বাস্য লাগছে ব্যাপারটা। কৌতূহলপূর্ণ কণ্ঠে বলল উর্ষি, ওই আর কি, একটু অসাবধানতায় পড়ে গেছি। ও আচ্ছা, আমরা চলে যাচ্ছি। নিজের কেয়ার করো কেমন? উর্ষি তার বান্ধবীদের নিয়ে রিহানের রুম থেকে চলে যায়। ট্রেনে বসে সবাই রিহানের বিষয়ে কথা বলছে। উর্ষি কিছু বলছে না। আয়াতের দিকে তাকিয়ে ভেবে চলেছে, আয়াত কেন এমন করছে? আয়াতও নিশ্চুপ হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। বাড়ি আসতেই আয়াত নিজের রুমে হন হন করে চলে যায়। উর্ষি বাড়ির মধ্যে এসে একটু অবাক হয়ে দাঁড়িয়ে যায়। আয়াত রীতিমতো তাকে উপেক্ষা করছে, কিন্তু কেন? কি করেছে সে? উর্ষি আয়াদের মা বাবার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে উর্ষি আপন মনে ভাবতে থাকে আয়াদের কথা। উর্ষি ভাবছে, আয়াদ হয়তো তাকে ওই গোসল করার ব্যাপারটার জন্য এমন উপেক্ষা করে চলছে। কিন্তু আমি তো ওর থেকে ক্ষমা চাইতে গিয়েছি। আমার এটার সাথে ওর নেশা করার কি সম্পর্ক আছে? এখন আয়াত ভাইয়া রুমে যাওয়াও যাবে না। এখন আয়াত ভাইয়াকে কিছু জিজ্ঞেস করলে উনি চিৎকার চেঁচামেচি করে সবাইকে জানিয়ে দিবে। রাতে দেখি ওনার থেকে সত্যিটা জানতে পারি কিনা। উর্ষি কিছুই মাথায় নিতে পারছে না। রাত হয়ে এসেছে। উর্ষি নিজের রুমেই বসে আছে। হঠাৎ করে উর্ষি দেখতে পেল কোনো এক লোক তার রুমের সামনে দিয়ে বেশ দ্রুত গতিতে ছুটে বেরিয়ে যায়। উর্ষি একটু ভয় পেয়ে যায়। এমনিতে সবাই নিজের রুমে আছে। মা বাবা এমনকি আয়াত ভাইয়া হলেও তো আমায় ডাকবে। কখনো চোরের মতো পালিয়ে যাবে না। উর্ষি নিজের রুম থেকে পা টিপে টিপে বেরিয়ে আয়াতের রুমের দিকে এগিয়ে যায়। লোকটা এইদিকে গিয়েছে। উর্ষি আয়াতের রুমের জানালার কাছে যেতেই বেশ অবাক হয়। উর্ষি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। উর্ষি দেখতে পেল আয়াতের রুমের মধ্যে একটা মেয়ে। ওর সেই দৃশ্যটা দেখেই যেন আকাশ থেকে পড়ল। আয়াত রাতের আঁধারে নিজের ঘরে মেয়ে নিয়ে আসে। কথাটা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো তার। কতটা নিচু হতে পারলে মানুষ রাতের গভীরে কোনো মেয়েকে একান্তে নিজের রুমে নিতে পারে? এই কথাটা বোঝার মতো বয়স অর্ষির ঠিক হয়েছে। অর্ষির ছলছল চোখে তাকিয়ে আছে মেয়েটি আর আয়াতের দিকে। অর্ষি ভাবছে, এই দৃশ্য যদি মা বাবা দেখতো তবে কি হতো? হয়তো বুক ফেটে মরেই যেত।
এত ভালোবাসার সন্তান এতটা নোংরা হয়ে গেছে, সেটা যে কোনো মা বাবার জন্য ভীষণ লজ্জাজনক। উর্ষি আয়াদের এই নোংরামি সহ্য করতে পারল না। জানালার পাশ থেকে সরে যায় সে। হাত পা কাঁপছে উর্ষির। এসব কি দেখলো সে? আয়াদের সাথে তার সম্পর্ক ঝগড়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেও আয়াতকে কখনো সে নিজ চরিত্রের মানুষ মনে করেনি। কিন্তু কিন্তু আজ এইসব দেখার পর উর্ষির চোখে আয়াত একটা নষ্ট ছেলে ছাড়া অন্য কিছু নয়। উর্ষি দাঁতে দাঁত চেপে নিজেকে একটু সামলে নেয়। নিজের রুমে ফিরে এসে উর্ষি দরজা বন্ধ করে দিল। বারবার উর্ষির মনে পড়ছে আয়াদের সাথে ওই মেয়েটির দৃশ্যটি। ভাবতে লজ্জা করছে, এত ভদ্র ঘরের একটা ছেলে এতটা নিচু মানসিকতা পোষণ করে। মিস্টার আয়াদ, আপনার ফাইল রেডি। আপনাকে কন্ট্রাক্ট করা যাচ্ছে না বলে আমি নিজে থেকে এখানে চোরের মতো চলে এসেছি। মিস ডায়না নিজের মুখের উপর থেকে চাদরটা সরিয়ে দিতেই আয়াত চমকে উঠল। এত রাতে চোরের মতো আয়াদের রুমে আসার কি প্রয়োজন ছিল মিস ডায়নার? আয়াদের মাথায় আসছে না কিছু। আয়াদ ডায়নার উদ্দেশ্যে কৌতূহলপূর্ণ দৃষ্টি নিয়ে বলতে লাগলো, এত রাতে আপনি আমার রুমে কেন? কেউ কি দেখেছে আপনাকে? প্লিজ আপনি এখন এখান থেকে চলে যান। কাল আমি ফাইল নিয়ে আপনার সাথে মিট করব। প্লিজ, কেউ যদি আপনাকে এত রাতে আমার রুমে দেখতে পায়, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। ডায়না আয়াদের ভয়ে আটকে ওঠা চোখ জোড়া আর মুখে চলে আসা স্পষ্ট চিন্তার ছাপ দেখতে পেয়ে একটু হেসে উঠল। ডায়নার হাসি দেখে আয়াদের চোখ জোড়া কৌতূহলী উঠল। ডায়না হাসছে কেন? প্রশ্নটা মনের মধ্যে নাড়া দিচ্ছে আয়াদের। আয়াত ডায়নার উদ্দেশ্যে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, আপনি পাগলের মতো হাসছেন কেন? কি হয়েছে? আরে না, এমনি হাসছি। ছেলে হয়ে এতটা ভয় পাচ্ছেন? ওইদিকে আমি মেয়ে হয়েও কোনো ভয় না পেয়ে এখানে চলে এসেছি। যাই হোক, আমাকে কেউ দেখতে পায়নি। বাঁচালেন আমায়। এখন আপনি আসুন, কাল ফাইল নিয়ে দিব। আয়াতের কথাটা মিস ডায়নার পছন্দ হলো না। উনি একটু রেগে গিয়ে ভীষণ কর্কশ গলায় আয়াতকে উদ্দেশ্য করে বলল, "উহুম, আমার এখনই লাগবে ফাইলটা। কাল অনেক দেরি হয়ে যাবে।" দেরি মানে? আমার যখন ইচ্ছা তখন দিব। আর লিসান, ফার্দার আমার বাড়ি এমন হুটহাট করে চলে আসবেন না। এটা আমার পছন্দ না। আমাদের কথাটা শুনে ডায়নার মাথা গরম হয়ে যায়। আয়াদের কথাটা শুনেই সে কেমন জানি অস্থিরভাবে তাকাতে লাগলো। ফাইলটা আজই লাগবে তার। মিস ডায়না! আয়াদের কথাটা শেষ হতেই আয়াদের দিকে অগ্নির দৃষ্টিতে তাকালো। আয়াদ নিজেও রেগে আছে ডায়নার খামখেয়ালি কাজে। কিন্তু ডায়নার রাগটা আয়াদের রাগকে ছাড়িয়ে যায়। ডায়না রেগে গিয়ে আয়াদের শার্টের কলা চেপে ধরে আয়াদের বুকের উপর রিভলভারটা চেপে ধরে। রাগে গজগজ করতে করতে ডায়না আয়াতকে দাঁতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলতে লাগলো, আমাদের একটা নিয়ম আছে। যাকে আমাদের প্রয়োজন পড়ে না তাকে আমরা আর রাখি না। এখনই যদি ফাইলটা আমি না পাই, তো ৬টা বুলেট তোর বুকটা এপার ওপার করে বেরিয়ে যাবে। ডায়নার কথা শুনে আয়াত থ মেরে যায়। এসব কি বলছে ডায়না? আয়াত মাথা গরম না করে ঠান্ডা মাথায় ফাইলটা ডায়নার হাতে তুলে দিল। ডায়না আয়াদের কলা ছেড়ে দিয়ে ফাইলটা চেক করে দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে চলে যায়। ডায়না চলে যেতেই আয়াত সোফার উপর ধপাস করে বসে পড়ল। আয়াত তো মানুষের উপকার করার জন্য কাজ করে থাকে। তবে কি আয়াত কোনো মাফিয়া চক্রের সাথে যুক্ত হয়ে গেছে? প্রশ্নটা আয়াদের মনকে বিষিয়ে তুলছে। সকাল হতেই অর্ষির ঘুম ভেঙে যায়। রাতে ঘুম তেমন একটা হয়নি। আয়াদের ব্যাপারটা মাথায় চেপে বসেছে তার। অর্ষি বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করতে চলে যায়। নাস্তার টেবিলে বাবা বসে আছেন। অর্ষি বাবার পাশে দাঁড়াতেই আয়াদের বাবা অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, অর্ষি, মা কি খবর তোর? আজকাল বড্ড ব্যস্ত নাকি তুই? বাবার কথার বিপরীতে অর্ষি বেশ শান্ত গলায় জবাব দিল, কোথায় ব্যস্ত আমি? ফ্রি আছি বাবা। হুম, তোকে তো দেখতেই পাওয়া যায় না। আচ্ছা বস, নাস্তা করে নে আগে। হুম। অসি বাবার পাশে বসে সবার দিকে তাকালো। সত্যি বাবার ভালোবাসা হয়তো তার ভাগ্যে ছিল না। কিন্তু এই বাবাটা নিজের বাবার থেকে কোনো অংশে কম না। অর্ষি বাবার দিকে তাকিয়ে কথাটা ভাবছে। হঠাৎ অর্ষির ভাবনার মাঝে আয়াত চলে এলো। আয়াত, কোথায় থাকিস আজকাল? তোকে তো বছরে ২ ঈদের মতো দুবার দেখতে পাওয়া যায়। বাবার কথায় অর্ষির ঘোর কাটে। অর্ষি আয়াতের দিকে তাকাতেই কেমন একটা লাগছে তার। ভীষণ রকম ঘৃণা কাজ করছে আয়াতের বিপরীতে। এতটা ঘৃণা হয়তো উর্ষির লাইফে অন্য কাউকে কখনো করেনি। উর্ষি আয়াতের দিকে মুখ সরিয়ে নিয়ে চুপচাপ খাবার খেতে লাগলো। আয়াত চেয়ারে বসতে বসতে তার বাবা বলছে, আমি বাসায় থাকি, তুমি কাজে চাপে বিজি থাকো বলে খোঁজ পাও না। হুম, ঠিক বলেছিস। বয়স হয়েছে, আর কত? রিটায়ার্ডেরও সময় চলে এসেছে। হুম। আয়াত খাবার খাচ্ছে আর আর চোখে উর্ষির দিকে তাকাচ্ছে। উর্ষি মাথা নিচু করে খাবার শেষ করে টেবিল থেকে উঠে যায়। আয়াতও খাবার শেষ করে অর্ষির সাথেই উঠে যায়। অর্ষি রেডি হয়ে নিল। ভার্সিটিতে যেতে হবে। আয়াত বাইকে নিয়ে বাড়ির নিচে অপেক্ষা করতে লাগলো। নির্দিষ্ট সময় পার হতেই অর্ষি বাড়ির নিচে আসলো। আয়াত বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। অর্ষি আয়াতের পাশ থেকে একটু এগিয়ে সামলে যেতেই আয়াত অর্ষিকে উদ্দেশ্য করে বলল, আবার সেই নাটক শুরু হয়েছে। আমার বাইকে করে যেতে হবে বলে দিচ্ছি।
উর্শি আয়াদের কথার কোনো জবাব দিল না। আরও একটু এগিয়ে যেতেই আয়াত বাইকে থেকে নেমে দৌড়ে উর্শির সামনে চলে যায়। উর্শি মাথা নিচু করে আয়াতকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আয়াত ভাইয়া, আমার পা আছে, আমি একা যেতে পারবো। আপনাকে কষ্ট করতে হবে না, প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন। আয়াত উর্শির কথার বিপরীতে একটু বাঁকা হাসি দিল। ঠোঁট বাঁকিয়ে বলতে লাগলো, আয়াত সরি, আমি কাউকে একা থাকতে দেই না। আমার সাহায্য নিতেই হবে, মানে নিতেই হবে। কথাটা বলতে বলতে আয়াত অর্ষির হাত ধরল। আয়াত অর্ষির হাত স্পর্শ করতেই অর্ষি ভীষণ রেগে যায়। রেগে গিয়ে অর্ষি আয়াতকে চমকে দিয়ে আয়াতের হাত থেকে নিজের হাত একটানে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস, ওই অপবিত্র নোংরা হাতে আমাকে স্পর্শ করবেন না আপনি, সজোরে কষিয়ে থাপ্পড়টা আয়াতের গালে পড়তেই আয়াত অবাক হয়ে গেল। গালে হাত দিয়ে মাথাটা নিচু করে অর্ষিকে উদ্দেশ্য করে বিক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলো আয়াত, অপবিত্র হাত মানে? কি করেছি আমি সেটা বল। কি করেননি? রাতের গভীরে সকলের অগোচরে রুমের মধ্যে মেয়ে নিয়ে এসে সারা রাত ফুর্তি করে এমন একটা ভাব করছেন যেন কিছুই করেননি। মানে কার সাথে ফুর্তি করলাম? কি সব বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? এই ওয়েট ওয়েট, আমার সামনে নাটক না একদম। আমি সব জানি। কাল রাতে আমি নিজের চোখে সব দেখেছি, সবটা। উর্শির কথা শুনে আয়াত বুঝতে পারল উর্শি কি বলছে। আয়াত একটা মুচকি হাসি দিয়ে উর্শিকে উদ্দেশ্য করে বলল, উর্শি, সত্যিটা জেনে মানুষকে অপবিত্র বলিস প্লিজ। সবটা না জেনে একতরফা মন্তব্য করিস না প্লিজ। ও তাই? সত্যিটা হলো ওই মেয়ে বিপদে পড়ে রাতে মুখ ঢেকে আপনার রুমে এসেছিল। আপনি তাকে সাহায্য করতে মদ খাওয়ালেন। তারপর দুজন মিলে এনজয় করলেন সারা রাত। তারপরও মেয়ের বিপদ কেটে গেল আর সে চলে গেল, তাই তো? যেটা ভাবার ভাবতে পারিস। আর কিছু বলবো না আমি। চুপ একদম। আমি যা জানি তাতেই হবে। আর কিছু জানার নেই আমার। নেক্সট টাইম আমার পথ আটকালে খারাপ কিছু হবে বলে দিলাম। নোংরা মানুষ একটা। কথাটা বলে উর্শি আয়াদের সামনে দিয়ে হন হন করে চলে গেল। আয়াদের চোখের কোণ থেকে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আয়াত সত্যিটা না পারছে বলতে আর না পারছে আড়াল করতে। ভার্সিটিতে এসে আয়াত ক্যাম্পাসে এসে মন মরা হয়ে বসে আছে। সব বন্ধুরা আড্ডা দিচ্ছে। আয়াত একটা করে চুপটি করে বসে আছে। উর্শির বলা কথাগুলো মনকে আঘাত করেছে ভীষণ। আয়াত একটু নিজেকে শান্ত করে বসে থেকে উঠে দাঁড়ালো। উর্শি ডিপার্টমেন্টের সামনে দিয়ে নিজের ক্লাসে যাবার সময় আয়াত উর্শিকে দেখার জন্য উর্শির ক্লাসে দৃষ্টি নিক্ষেপ করলো। আয়াত উর্শির ক্লাসে তাকাতেই থ মেরে দাঁড়িয়ে পড়ল। এসব কি দেখছে আয়াত? উর্শি হঠাৎ করে এসব কেন করছে? আয়াত দেখতে পেল উর্শি উর্শি একটা ছেলের সাথে হেসে হেসে খুব কাছাকাছি দাঁড়িয়ে কথা বলছে। দৃশ্যটা দেখার পর আয়াতের বুকের বাম পাশে চিনচিন ব্যথা অনুভব হলো। আয়াত বুঝতে পারে না অর্ষির পাশে অন্য কেউ থাকলে তার এই অদ্ভুত অনুভূতি কেন হয়। আয়াত একটু রেগে গিয়ে নিজের হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিল। ইচ্ছে করছে তার ছেলেটিকে গিয়ে রিহানের মতো সাজা দিতে। ও, আপনাদের তো বলাই হয়নি। সেদিন হোটেলে রিহানের অমন হাল ওয়াশরুমে পড়ে গিয়ে হয়নি। আয়াত করেছে রিহানের অমন হাল। যাই হোক, আয়াত ক্লাসের দরজার দিকে দাঁড়িয়ে আছে রাগী একটা লুক নিয়ে। আয়াদের উপস্থিতি অর্ষি আর চোখে পর্যবেক্ষণ করলো। আয়াত কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারল না। হনহন করে অর্ষির দিকে ছুটে চলে যায় সে। অর্ষির সামনে গিয়ে আয়াত অর্ষি আর ওই ছেলের মাঝে বরাবর প্রবেশ করে দেয়ালে একটু হেল দিয়ে দাঁড়ায়। আয়াদের এমন হুট করে চলে আসা ছেলেটির একটু পছন্দ হয়নি। ছেলেটি একটু রাগ ও কৌতূহল মিশ্রিত কণ্ঠস্বর নিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যালো মিস্টার, কে আপনি? আর এমন হুট করে আমাদের চলে এলেন কেন মাঝে? কেন? আপনাদের তো দেখি বিন্দুমাত্র ম্যানার নেই। আপনার এমন অবস্থা কেন? ছেলেটির কথা শুনে আয়াত এমন একটা ভাব করলো মনে হচ্ছে আয়াত তার কোনো কথাই শুনতে পায়নি। আয়াতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে উর্শি। আয়াতকে নিশ্চুপ দেখে ছেলেটি একটু হাঁক ছেড়ে চেঁচিয়ে রাগী কণ্ঠে আয়াতকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, এই হ্যালো, আপনাকে বলছি, কথা কানে যায় না নাকি? আয়াত এবার একটু বাঁকা হাসি দিয়ে ছেলেটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কথা কানে যাবে না তো তোর কোথায় যাবে? কথা কানে আসছে, কিন্তু আমি বুঝতে পারছি না কথাগুলো কি আমায় বলছিস নাকি অন্য কাউকে। যদি আমায় বলে থাকিস তবে উত্তর দেয়া আমার কর্তব্য। আমি কি এটা জানে না এমন লোক পুরো ভার্সিটিতে খুঁজলেও পাওয়া যাবে না। আমি আয়াত। আর তোদের জানিস, তোদের মাঝে আমি হুট করে চলে আসি নাই, বরং তুই আমাদের মাঝে ঢোকার চেষ্টা করছিস। আর বাকি রইল ভদ্রতা, সেটা আমার কোনো কালই ছিল না। বাই দা ওয়ে, কাম টু দ্য পয়েন্ট, তোর তো ভদ্রতা জানা আছে তাই না? সো এখন ভদ্রতা বজায় রেখে এখান থেকে কেটে পড়। নেক্সট টাইম ওর সাথে কথা বলা তো দূরে থাক, ওর দিকে তাকাবিও না, আউট। আয়াতের কথা শেষ হতেই ছেলেটি তাচ্ছিল্যপূর্ণ একটা হাসি দিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যদি না যাই তাহলে কি হবে? হুম, বেশি কিছু হবে না, জাস্ট তোর সাথে একটু অভদ্রতের মতো আচরণ করব।
যা আমি খুব ভালো পারি। আয়াতের কথা শেষ হতেই অর্ষি হাতে তালি দিয়ে আয়াতকে বাহ বাহ জানাতে লাগলো। আয়াত একটু অবাক হয়ে অর্ষির দিকে দৃষ্টিপাত করতেই অর্ষি বলতে লাগলো, বাহ আয়াত সাহেব বাহ, মানে আমি কারোর সাথে কথা বলতে পারবো না, আমার আপনার রেস্ট্রিকশন মতো কাজ করতে হবে? আপনি নিজের মুখে নিজের পরিচয়টা বারবার দিচ্ছেন। বাহ, আমি সত্যি অবাক, না হয়ে পারলামই না। আপনি যে একটা নিচু লোক এটা শুধু আমি না, আপনি নিজেও জানেন। আমি বাজে, সেটা আর কিভাবে প্রমাণ করব বল? আর শোন, তুই সবার সাথে কথা বলতে পারবি, সবার সাথে আড্ডা দিতে পারবি, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু তোর সাথে কেউ কথা বলতে পারবে না। আর যদি কেউ তোর সাথে কথা বলার চেষ্টা করে তবে তার অবস্থা যে কি হবে তা আমি নিজেও জানি না। আয়াদের কথা শুনে উর্ষি ভীষণ রেগে গেল। এমন সাইকো টাইপের কথা শুনে যে কেউ রেগে যাবে এটাই স্বাভাবিক। উর্ষি রেগে গিয়ে আয়াদের টি শার্টের কলার চেপে ধরলো। আয়াদ একটু অবাক হলো না উর্ষির ব্যবহারে, বরং আয়াদ মুচকি এসে উর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই যখন রেগে যাস তখন আমার কেন জানি ভীষণ ভালো লাগে রে, ভীষণ ভালো লাগে। আহ, সো সুইট, একদম সুগার ফ্রি, মিষ্টির মতো লাগে তোকে। উর্ষি আয়াদের কলার ছেড়ে দিয়ে তাচ্ছিল্য করা কণ্ঠে আয়াতকে বলতে লাগলো, তাই এই কথা বলেই মনে হয় সবাইকে হাত করেন আপনি, রাইট? একদম রাইট। উর্ষি আর কিছু বলল না, আয়াদের সামনে থেকে দৌড়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় সে। আয়াত নিশ্চুপ হয়ে উর্ষির চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ভার্সিটি থেকে আয়াদের সাথে রাগারাগি করে উর্ষি বাড়ি চলে এলো। বাড়ি এসে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল সে। কেন জানি ভীষণ খারাপ লাগছে নিজের কাছে নিজেকে। আয়াত কি প্রমাণ করতে চায়? আমি তো ওর থেকে দূরে থাকতে চাই। ও কেন গায়ে পড়ে কথা বলে আমার সাথে? আমি কারোর সাথে কথা বললে ও কেন বাধা দেয়? তবে কি আয়াত ভাই আমাকে পছন্দ করে? হুম, ওনার মতো একটা নোংরা মানুষকে আমি পছন্দ করতে পারবো না। আর ওনার আসল রূপ আমি দেখে ফেলেছি। আমি ওনার আসল রূপ দেখে ফেলেছি। তারপরেও ওনার প্রতি দুর্বলতা থাকা আমার শোভা পায় না। কিন্তু যতই ওনাকে অপমান করি না কেন, ওনার পাশে কোনো মেয়েকে দেখলে আমার হিংসে হয়। এটা কেন? আচ্ছা, সত্যি তো এমনটা কেন হয় আমার? আমি তো নিজের ইচ্ছেতে এমনটা করি না। কেন জানি ওনার পাশে কোনো নারীকে দেখলে আমার কষ্ট হয়। রাগ উঠে ভীষণ। অসি কথাগুলো আপন মনে ভাবতে লাগলো। এই অনুভূতির নাম আর যাই হোক, কখনো ভালোবাসা বলা যাবে না। কারণ ওনাকে আমি ভালোবাসি না। অসি কাল রাতের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। হ্যালো আয়াদ, আপনি কোথায় আছেন? এই মুহূর্তে আমার আপনার সাথে দেখা করার খুব প্রয়োজন। ফোন কলের ওপার থেকে এক নিঃশ্বাসে কথাটা গড়গড় করে বলে যায় ডায়না। আয়াত ভীষণ বিরক্তি নিয়ে কলটা পিক করলো। আয়াত ডায়নার উদ্দেশ্যে বলল, কেন, কি প্রয়োজন? আমার হাতে সময় নেই, আমি আসতে পারবো না। ওকে, আমি আসছি। আপনি আসবেন মানে? অসহ্য কোথায় আসতে হবে বলুন। ডায়না ফোন করে আয়াতকে একটা অ্যাড্রেস বলল। আয়াত নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও সেখানকার উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজ এই ডায়নাকে বলে দিবে আয়াত। তার এই সমস্ত কাজে আয়াত আর নেই। আয়াতের বুঝতে আর বাকি নেই যে এটা একটা সাইবার ক্রাইম গ্যাং। আয়াত ডায়নার দেওয়া অ্যাড্রেস মতো আসতেই একটা বিশাল কালো গাড়ি থেকে ডায়না নেমে এলো। আয়াত ডায়নার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে যায়। যে মেয়ে জিন্স আর শার্ট পরতো আজ সে শাড়ি পরে এলো। ব্যাপারটা কি? আয়াত ডায়নার থেকে চোখ সরিয়ে নিতেই ডায়না এসে আয়াতকে উদ্দেশ্য করে বলল, সরি মিস্টার আয়াদ, ওই দিন মাথা ঠিক ছিল না আমার। প্লিজ আমায় ক্ষমা করে দিন। ইটস ওকে, কিন্তু আমি দুঃখিত। আমি আর আপনার হয়ে কাজ করতে পারবো না। কারণ আমি ভালোর সাথে কাজ করি, খারাপের সাথে নয়। আসছি। খোদা হাফেজ। কথাটা শেষ করতেই আয়াদ ডায়নার সামনে থেকে চলে যেতে নিল। আয়াদ একটু এগিয়ে যেতেই ডায়না আয়াদকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে লাগলো, স্টপ আয়াদ, আপনি জানেন না আমি কি কি করতে পারি? আয়াদ ডায়নার দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতে লাগলো, আমি জানি আপনি কি করতে পারেন, আর ভুলে যাবেন না আমি কি করতে পারি। কথাটা শেষ করে আয়াত একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে এলো। কাউকে বেশি লাই দিতে নেই, পরে মাথায় উঠে নাচবে। আয়াত ডায়নার সাথে কথা শেষ করে বাড়ি চলে এলো। বাড়ি এসে আয়াত নিজের রুমে একটু ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যার দিকে আয়াত দেখতে পেল বাড়িতে অনেক মানুষের আনাগোনা হচ্ছে। আয়াত বিষয়টা একটু গভীরভাবে দেখতেই দেখতে পেল অর্ষিকে দেখা যাচ্ছে না। আয়াত একটু কৌতূহলী তার মাকে কিছু জিজ্ঞেস করার সাথে সাথে আয়াতকে চমকে দিল তার মা। আয়াত তার মায়ের কথা শুনে একদম থ মেরে দাঁড়িয়ে যায়। আয়াত তার মাকে জিজ্ঞেস করলো, মা, বাড়িতে এত লোকজন কেন? আয়াত কথার বিপরীতে আয়াতের মা বেশ শান্ত গলায় জবাব দিল, অর্চিকে দেখতে ও বাড়ি থেকে লোক আসছে। ও বাড়ি থেকে মানে? আমায় তো কিছুই জানানো হয় নাই। কথাটা ভীষণ বিক্ষিপ্ত কণ্ঠে বলল আয়াত। আর তোকে তো বলাই হয়নি তোর বাবা উর্ষির জন্য একটা ছেলেকে পছন্দ করেছে। আর উর্ষিরও ওই ছেলেকে নাকি ভীষণ পছন্দ হয়েছে। ছেলেটা ইন্সপেক্টর, ভালো সম্বন্ধ। তাই আর বিলম্ব করি নাই আমরা। আজ পাকা দেখার হবে, কালকে বিয়ে। ও, আয়াতের মা কথাটা শেষ করে চলে যায়। আয়াত পাথরের মতো দাঁড়িয়ে থাকে। অর্ষির বিয়ে হয়ে যাবে, কথাটা মানতে ভীষণ কষ্ট হচ্ছে আয়াতের।
আয়াত নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। চোখ জোড়া ছলছল হয়ে এলো তার। আয়াত সোফার উপর বসে আপন মনে বলতে লাগলো, পুলিশ ইন্সপেক্টর ছেলেকে পছন্দ হয়ে গেল তোর? আচ্ছা, তুই কি একটু বুঝতে পারিস নাই আমি তোকে ভালোবাসি? আমার সবটা জুড়ে শুধু তোর বসবাস। আচ্ছা, আমি সারাদিন ঝগড়া করি ঠিক আছে, কিন্তু তোর চোখে আমার খারাপ দিকটাই পড়লো। আমার আমার মধ্যে যে তোর জন্য এক হৃদয় ভালোবাসা রয়েছে, তা কি তোর চোখে পড়েনি? হয়তো পড়েনি, কারণ আমার ভালোবাসাটা অপ্রকাশিত। কিন্তু আমি বারবার তোর কাছে নিজের ভালোবাসাটা তুলে ধরেছি, বোঝাতে চেয়েছি তোকে আমি ভালোবাসি উর্ষি। কিন্তু আফসোস, তুই তা বুঝতে পারলি না। ইচ্ছে করলে বিয়েটা ভেঙে দিতে পারি, কিন্তু বিয়ে ভাঙলে কি তোকে পাবো? উহুম, কখনো না। তুই রাজি আসিস মানে বিয়েটা হবে, আমি বাধা দিব না আর। তোকে অন্য কারোর পাশে সহ্য করার ক্ষমতা না থাকাটা আমার ব্যর্থতা, তার জন্য তুই দায়ী না। কথাটা শেষ করতেই আয়াতের চোখ বেয়ে বেদনার নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। ভালোবাসা বুঝি এমনই হয়, প্রিয়জনের গুরুত্ব ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না সেই প্রিয়জন অপরিচিত হয়ে যায়। কিছু অনুভূতি কখনো প্রকাশ করতে নেই, কিছু ভালোবাসা বেঁচে রয় মনের কোণে। আয়াত ড্রিঙ্কস করেছে আর সিগারেট ফুঁকছে নিজের রুমে বসে। মা বাবা দুবার করে ডাকতে আসলো, আয়াত নিজের রুম থেকে বের হয়নি। মা, আয়াত ভাইয়াকে দেখছি না যে, উনি কি বাড়িতে নেই? কান্না ভেজা কণ্ঠে উর্ষি মাকে জিজ্ঞেস করলো কথাটা। মা মৃদু কণ্ঠে জবাব দিল, হুম, আছে তো নিজের রুমে, তুই ভাবিস না ও চলে আসবে। হুম। মা উর্ষিকে রুমে রেখে চলে যায়। উর্ষি বিছানায় বসে আছে, চোখ থেকে ঝরছে জল। মনের মধ্যে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে বারংবার, আয়াত ভাইয়া কি এই বিয়েটা ভেঙে দিতে পারে না? সে কি একটা বার সবার সামনে এসে বলতে পারে না, আমি উর্ষিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই? হয়তো পারেন না, তাই তো আজ নীরব উনি। আমি অন্য কারোর সাথে কথা বললে ওনার সমস্যা হয়, কিন্তু সারা জীবনের জন্য অন্য কারোর হয়ে গেলে সেটাতে সমস্যা হয় না। আর হবে বা কি করে? ওনার তো অনেকে আছে। উনি ঠিক তাদের নিয়ে ভালো থাকবে। আমার ভালো থাকাটা ভাবতে হবে, এমন তো কোনো কথা নেই। খুশি একটা দীর্ঘশ্বাস ফেলল। একজন নারী যখন নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়ে অন্য কাউকে নিজের জীবন নিয়ে আসে বা অন্য কারো হয়ে যায়, তখন আমাদের পুরুষতান্ত্রিক সমাজটা ওই মেয়েটাকে না কথা বলে দোষারোপ করে। নারী জানি ছলনাময়ী বা প্রতারক নয়। নারী, নারী আসলেই প্রতারক নয়। তাদের একটাই দোষ, বুক ফেটে যাবে, তবে মুখটা খুলবে না কখনো। পুরুষের থেকে একজন নারী কয়েক গুণ বেশি ভালোবাসার ক্ষমতা রাখে। কথাটা বিশ্বাস হলো না? তবে নিজের মায়ের দিকে দৃষ্টিপাত করুন, দেখে নিন, আপনার সামনেই প্রমাণ আছে। আয়াদর্শীকেও বাড়ির লোকরা দেখতে আসলো, কিন্তু তুই নিজের রুমের মধ্যে বসেছিলি কেন? আয়াদের বাবা ভীষণ কর্কশ কণ্ঠে কথাটা আয়াতকে উদ্দেশ্য করে বলল। আয়াত সোফার উপর চোখ জোড়া বন্ধ করে বসে আছে। তার বাবার কথাটা শেষ হতেই আয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। তার বাবার সামনে থেকেই নিজের মুখটা একটু আড়াল করে বেসুরো গলায় বলতে লাগলো, ওর বিয়ের কথা হচ্ছে, সেখানে আমার কি কাজ? আমি একটু বিজি ছিলাম কাজে, তাই আর কি যেতে পারিনি। আয়াদের কথাটা তার বাবার মনকে শান্ত করতে পারল না। উনি আরো রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, কি এমন কাজ তোর? আমার মেয়ের বিয়ের কথা চলছে, সেখানে আসতে পারলি না? জানিস, সবাই তোর কথা জিজ্ঞেস করছে আমায়। এতটা অভদ্র কি করে হলি তুই? বল, উত্তর দে। বাবার কথা শেষ হবার পূর্বেই আয়াত তার বাবাকে অবাক করে দিল। আয়াত তার বাবার চোখের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। আয়াতের ফর্সা উজ্জ্বল বর্ণের মুখটা লাল হয়ে আছে, চোখ দিয়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে। আয়াতের চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে মাটিতে পড়ল। আয়াত ভারী কণ্ঠস্বর নিয়ে তার বাবার উদ্দেশ্যে বলতে লাগলো, কি হয়েছে? আমি ওখানে যাইনি, আর যাবো না কখনো। ওর বিয়ে হচ্ছে হোক, ওর বিয়ে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার নিয়ে আপসেট আছি বাবা। সামান্য একটা ব্যাপার নিয়ে এত রাগ দেখানোর কি কি কিছু নেই তো বাবা। প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও না তোমরা। আমার কিছু ভালো লাগছে না, প্লিজ, পা ধরি তোমাদের, একটু একা থাকতে দাও আমায়। আয়াদের ক্ষত বিক্ষত কণ্ঠস্বর জানান দিচ্ছে তার মনের অবস্থা। আয়াতের বাবা বুঝতে পারছে না আয়াতের আচরণ এমন বদলে গেল কি করে। উনি বুঝতে পারছেন না আয়াদের কি হয়েছে, যার জন্য আয়াত একাকিত্ব প্রত্যাশা করছে। বাবা আয়াদের দিকে এক দৃষ্টিতে কিছু সময় তাকিয়ে থাকার পরে আয়াদের রুম থেকে বেরিয়ে চলে যায়। রাতের দিকে খাবার টেবিলে বসে আছে আয়াদের বাবা। ওনার পাশে বসে আছেন মা। উর্শি আর আয়াত কেউ খাবার খেতে আসে নাই এখনো। বাবা মা দুজনেই একদম নিশ্চুপ হয়ে বসে আছে। মা, খাবার খাচ্ছ না যে? মায়ের পেছন থেকে কিছুটা মলিন কণ্ঠ নিয়ে কথাটা বলল উর্শি। উর্শির কথাটা শুনে মা একটু কেঁপে উঠল। উনি আনমনে বলে উঠলেন, হ্যাঁ খাচ্ছি। উর্শি বাবা ও মাকে খাবার বেড়ে দিয়ে আয়াদের রুমের দিকে তাকিয়ে বলতে লাগলো, মা, আয়াত ভাইয়া খাবার খেতে আসেনি? হুম, ওর কিছু ব্যক্তিগত কারণে একটু একা থাকতে চায়। জানিস উর্শি, আজ তোর আয়াত ভাইয়া প্রথম
তোর বাবার মুখের উপর চেঁচিয়ে কথা বলেছে। হয়তো কোনো পাপ করেছি আমরা। তা না হলে এমন অবাধ্য সন্তান আমাদের হতো না। মায়ের কথাটা শুনে অর্ষি বেশ অবাক হয়ে যায়। আয়াত সবার সাথে রুডলি বিহেভ করে ঠিক আছে, কিন্তু সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত অর্ষি কখনো আয়াতকে তার বাবা মায়ের মুখের উপর কথা বলতে দেখে নাই। মা বাবা যাই বলে আয়াত তাই মেনে নেয়। কিন্তু এসব আজ কি শুনছে সে? আয়াত ভাইয়াও আসলে আসলে না, কি হয়েছে তার জানতে হবে। আর যদি আমার কারণে আয়াত ভাইয়া এসব করে থাকে, তবে তার থেকে ক্ষমা চাইতে হবে। আমি চাই না আয়াত ভাইয়া মা বাবার সাথে কোনো ধরনের কাজে বাজে ব্যবহার করে তাদের মনে কষ্ট দিক। খাবার খাওয়া শেষ হলে উর্ষি নিজের রুমে চলে যায়। বাবা মা খাবার শেষ করে অনেক আগেই নিজেদের রুমে চলে গেছে। উর্ষি সোফায় বসে ভাবছে আয়াদের সামনে গিয়ে সে কি বলবে, কিভাবে জিজ্ঞাসা করবে সে আয়াদ এমনটা কেন করছে। আয়াদ আবার তাকে অন্য কিছু ভাববে না তো? এইসব ভাবনার মাঝেই মনে পড়ে গেল তার মা হবে পরে দেখা যাবে। এখন আয়াত ভাইয়ের সাথে কথা বলতে হবে আমায়। উর্ষি নিজের রুম থেকে বেরিয়ে আয়াদের রুমের দিকে চলে যায়। এই প্রথমবার অর্ষির বুকের মধ্যে অদ্ভুত এক ভয় কাজ করছে। হাত পা অবশ হয়ে আসছে তার। কিন্তু না, অর্ষিকে জানতেই হবে সবটা। অর্ষি আয়াতের রুমের সামনে গিয়ে এই দরজায় নক করল। আয়াত ভাইয়া, আমি অর্ষি, ভেতরে আসতে পারি? দরজার ওপারে থেকে একটা তাচ্ছিল্য করা কণ্ঠস্বর ভেসে এলো। আয়াত বলছে, এত বড় ব্যক্তিত্ব এখনো হয়ে যায়নি যে আমার রুমে কাউকে আসার জন্য পারমিশন নিতে হবে। আয়াতের কথাটা শেষ হতেই অর্ষি দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললো। দরজা খুলতেই অর্ষি দেখতে পেল আয়াত সোফায় বসে বসে সিগারেট খাচ্ছে। অর্ষি আয়াতের দিকে একটা রাগী লুক নিয়ে বলতে লাগলো, হেই, আপনি সিগারেট খাচ্ছেন কেন? আর তোর কত বড় সাহস আমার বাবার উপর চিৎকার করে কথা বলিস? তোকে জন্ম দিয়ে তার বাবা পাপ করেছে। কেন করছিস এসব? কি চাস তুই? আমি তো চলে যাচ্ছি কাল তোদের বাড়ি থেকে সারা জীবনের জন্য। আর আসবো না কখনো তোকে জ্বালাতে। আর কখনো এই মুখ দেখতে পাবি না তুই। ঝগড়া হবে না। আমাকে কারোর সাথে কথা বলতে দেখবি না তুই। আমি আর তোকে অপমান করব না। প্লিজ, আমার অনুরোধ। মা বাবাকে কষ্ট দিস না আয়াত, প্লিজ। অর্ষির কথাটা শেষ হতেই আয়াত সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। অর্ষি কান্না করছে। আয়াত সিগারেটটা ফেলে দিয়ে মাথাটা নিচু করে অর্ষিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কথা দিলাম আর কখনো এই সিগারেট আমার হাতে উঠবে না। আর মা বাবাকে আঘাত করেও কথা বলবো না। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। কি, দিবি তো? অর্ষি একটু অবাক হয়ে যায় আয়াতের কথায়। কি প্রশ্ন করতে চায় আয়াত? অর্ষি হ্যাঁ সূচক মাথা নাড়াতেই আয়াত অর্ষির দিকে এগিয়ে আসতে লাগলো। অর্ষি একটু অবাক ও ভীত হয়ে আমতা আমতা করতে লাগলো। আয়াত অর্ষির কাছে এসে অর্ষিকে অবাক করে দিয়ে অর্ষির কোমরে স্পর্শ করে। অর্ষি আয়াতের এমন অদ্ভুত ব্যবহারে একটু বিব্রত বোধ করে। আয়াত অর্ষিকে নিজের বাহুর দিকে টেনে আনতেই অর্ষি আলতো মৃদু কণ্ঠে আয়াতকে বলে উঠল, আয়াত ভাইয়া, এসব কি করছেন? আয়াত অর্ষির চোখের দিকে নিজের দৃষ্টি রেখে অর্ষিকে চুপ করতে বলল। অর্ষি নিশ্চুপ হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে লাগলো। আয়াত অর্ষিকে বলতে লাগলো, আমায় মন থেকে আজ একটা সত্যি কথা বলবি? এই বিয়েতে তোর মত আছে কি নাই? অর্ষি আয়াদের প্রশ্ন শুনে যেই মাত্র উত্তর দিতে যাবে, ঠিক ওই মুহূর্তে আয়াদ আবারও অর্ষিকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আমি সত্যি উত্তর চাই। যা বলবি একদম সত্যি বলবি। হুম, আমি এই বিয়ে করতে রাজি। কথাটা শোনা মাত্র আয়াত বাকরুদ্ধ হয়ে যায়। অনেকটা আশা নিয়েছিল আয়াত এই বুঝি অর্ষি বলবে সে রাজি নয়। কিন্তু না, অর্ষি আয়াতকে সাফ সাফ জানিয়ে দিল যে সে বিয়ে করতে রাজি। আয়াত অর্ষির চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াতের চোখ জোড়া পূর্বের ন্যায় আবারও রক্ত বর্ণ ধারণ করলো। অর্ষি আয়াতের চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে নিল। ওই রক্তিম চোখের দিকে দৃষ্টিপাত করার সাহস অর্ষির নাই। আয়াত এখন অর্ষির কোমরে স্পর্শ করে আছে। হঠাৎ আয়াত আর অর্ষির ঘোর কাটে দরজার ওপার থেকে ভেসে আসা কারো ভারী কর্কশ কণ্ঠের শব্দে। বাহ বাহ, অর্ষি, মা ভা, এ ছিল তোর মনে? কথাটা কানে ভেসে আসতেই অর্ষি ও আয়া দুজনেই ভীষণ চমকে উঠল। আয়া অর্ষির কোমর থেকে হাত সরিয়ে নিতেই অর্ষি দরজার ওপারে দৃষ্টিপাত করলো। দরজার ওপারে দৃষ্টিপাত করতেই অর্ষির চোখ জোড়া থ মেরে যায়। বাবা দাঁড়িয়ে আছে। অর্ষি বাবাকে দেখতে পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভীষণ রকম ভয় হচ্ছে অর্ষির। আয়া তো একটু থমকে যায়। কারো মুখেই কোনো শব্দ নেই। বাবা রুমের মধ্যে এসে অর্ষির মুখোমুখি দাঁড়িয়ে ভীষণ উত্তেজিত হয়ে বলতে লাগলো, আয়াদের আজ ওই অনুষ্ঠানে না আসার পিছনে তবে এই কারণ ছিল? বাবার কথাটা শেষ না হতেই অর্ষি বাবাকে বলতে লাগলো, বাবা বিশ্বাস করো, আমার আর আয়াত ভাইয়ের মধ্যে ঠাস ঠাস চুপ, একদম চুপ হয়ে যাও। রাস্তা থেকে তুলে এনে নিজের মেয়ের জায়গাটা দিয়েছি এই দিনটা দেখার জন্য। আমার বাড়ি থেকে আমার ছেলেকে ভালোবাসার জালে আটকে তুই আমার পিঠে ছোরা বসিয়ে দিলি। বাবা ভীষণ রেগে গিয়ে অর্ষিকে চড় মারল। অর্ষি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে কান্না করছে। আয়াত অর্ষির পাশেই এতটা সময় নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু বাবার থাপ্পড়ের শব্দ কানে আসতেই আয়াত সকল নীরবতা ভেঙে বলতে লাগলো, বাবা, অর্ষিকে ভুল বোঝো না তুমি। অর্ষির সাথে আমার কোনো সম্পর্ক নেই। অযথা ওকে দোষারোপ করো না প্লিজ।
আয়াতের দিকে বাবা এগিয়ে এসে আয়াতের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বাবা চিৎকার করে বলতে লাগলো, তুই একদম চুপ। আমি এখন খুব বুঝতে পারছি তুই আমার মান সম্মান নষ্ট করার জন্য এসব করেছিস। আয়াত আর বাবার কথার মাঝে চলে এলো মা। মা এসে আয়াতের বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি এত রেগে আছো কেন? কি হয়েছে? আমাকে বলো। প্লিজ শান্ত হয়ে যাও। আয়াত কি হয়েছে আমায় বল। মায়ের কথা শেষ হতেই বাবা মাকে উদ্দেশ্য করে কর্কশ গলায় বলতে লাগলো, তুমি যাকে আদরে মেয়ে ভেবে লালন পালন করেছো সে মেয়ে আজ আমার মান সম্মান নিয়ে খেলছে। আর তোমার আয়াত তো এই মেয়ের থেকে কয়েক গুণে গিয়ে ওরা দুজন মিলে আমার মান সম্মান নষ্ট করছে। সকলের সামনে আমার মাথা নত করে ফেলেছে এরা। মা আয়াতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বলতে লাগলো, আয়াত তোর বাবা এসব কি বলছে? এসব আমি কি শুনছি? এসব কি শুনছি বাবা? আয়াত একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, মা আমি উর্ষিকে ভালোবাসি। আর ওর বিয়ে অন্য কোথাও হচ্ছে তা আমি মেনে নিতে পারিনি। অর্ষির কোনো ভুল নেই। ও আমাকে কখনো ভালোবাসেনি। আমি ওকে পছন্দ করতাম কিন্তু ও কখনো আমাকে পছন্দ করেনি। সেই ছোট্টবেলা থেকে ওর প্রতি আমি দুর্বল। হাজারবার ওকে বোঝাতে চেষ্টা করেছি যে ওর জন্য আমার মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। কিন্তু আজ যে মেয়েটাকে নিয়ে কথা বলছো তোমরা, সেই মেয়েটা কখনো আমার মনের কথা বোঝার চেষ্টা করেনি। ওর কোনো ভুল নেই মা। অপরাধ আমি করেছি। ক্ষমা চাইবার মুখ নেই আমার। তোমাদের সম্মান নষ্ট যাতে না হয় তার জন্য আমি বাড়ি ছেড়ে দিচ্ছি। তোমরা ভালো থাকো। আমি দূর থেকে নিজেকে গুছিয়ে নিব। চোখের উপর থেকে জলটা মুছে নিয়ে আয়াত নিজের ব্যাগটা সোফার উপর থেকে তুলে কাঁধে নিয়ে নিল। সে এতক্ষণ শুধুমাত্র মাথা নিচু করে নিজের চোখের জল ফেলেছে। কিন্তু যখন আয়াত সবার সামনে তার মনের কথাগুলো প্রকাশ করলো, ঠিক ওই মুহূর্তে সে এক দৃষ্টিতে আয়াতের দিকে তাকিয়ে আছে। মুখ ফুটে বলতে পারছে না, আয়াত আমিও তোমায় ভালোবাসি। কোন মুখে বলবে? একটা অনাথ মেয়েকে এরা নিজের মেয়ের আসনে বসিয়েছে। তাদের মনে কষ্ট দেয়া কখনো সম্ভব না। উঠি আয়াতের দিকে থেকে মুখটা ফিরিয়ে নিল। মা বাবা একদম নিশ্চুপ হয়ে আছে। আয়াত ব্যাগটা কাঁধে নিয়ে উর্ষির সামনে দিয়ে চলে যেতে নিল। হঠাৎ করে বাবা আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঘরের মেয়েকে সারা জীবন ঘরে রাখতে চাই। এই কথাটা আরো আগে যদি আমায় বলে দিতিস তবে তো এত কিছু হতো না। কথাটা আয়াতের কানে আসতেই আয়াত দাঁড়িয়ে পড়ে। বাবার কথার মানে তার কাছে স্পষ্ট না। আয়াত তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে চমকে উঠল। ওনাদের মুখের হাসি রেখা উকে দিচ্ছে। অর্ষিও বেশ অবাক হয়ে যায়। হঠাৎ করে বাবা মায়ের মুখে হাসি কি করে চলে এলো বুঝতে পারছে না অর্ষি। বাবা অর্ষির দিকে এগিয়ে এসে অর্ষিকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, সরি রে মা, তোর গায়ে হাত না তুললে আমার ছেলেটা কখনো সত্যিটা আমাদের বলতো না। আমার ছেলেকে তোর পছন্দ, সেটা আমাদের থেকে লুকানো উচিত হয়নি। অর্ষি শব্দ করে কান্না করে দিয়ে বলল, বাবা আয়াত ভাইয়াকে পছন্দ করি কিনা সেটা আমি জানি না, কিন্তু ওনাকে ছেড়ে অন্য কোথাও চলে যেতে আমি পারবো না। হুম, কাল বিয়ে হবে অবশ্যই, তবে আমার পছন্দ করা ছেলের সাথে নয়, তোর পছন্দ করা ছেলের সাথে। কিন্তু মা এখন থেকে ঝগড়াটা কমিয়ে দিস। এতে মানুষ কি বলবে? হুম। অর্ষি একটু লজ্জা পেয়ে আয়াদের রুম থেকে বেরিয়ে যায়। আয়াত দরজার সামনে দাঁড়িয়ে থাকে থ মেরে। কোনো কিছুই তার মাথায় ঢুকলো না। বাবা মা যাবার সময় বলে গেল, এখন থেকে আমার মেয়েকে একদম জ্বালাবি না। শুধুমাত্র ওকে অন্যের বাড়ি পাঠাতে চাই না বলে তোর মতো একটা স্টুপিডের হাতে ওকে তুলে দিচ্ছি। কথাটা শেষ করে সবাই চলে যায়। মা বাবা চলে যেতেই আয়াদের ঠোঁটের কোণে একটা হাসির রেখা উঁকি দিল। সকল বাবা মা যদি নিজের সন্তানের ভালো লাগার মূল্য দিত তবে হয়তো সবার ভালোবাসাই পূর্ণতার পথে হাঁটত। সকালবেলা থেকে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। উর্ষিকে নববধূর রূপে সাজানো হলো। উর্ষিকে দেখতে একদম একটা কিউট পরীর মতো লাগছে। বিয়ের আসরে আয়াত উর্ষির দিক থেকে মুখ ফেরাতে পারল না। লজ্জা মাথা বুকে উর্ষিকে অপূর্ব সুন্দরী লাগছে। এই মিস্টার আয়াত ভাইয়া, আপনি কিন্তু আমার ছোবেন না। বাসুরাতে প্রবেশ করার সাথে সাথে উর্ষির এমন অদ্ভুত কথা শুনে আয়াত চমকে ওঠে। মানে কি? তোকে ছুলে কি হবে? কি হবে মানে? আমি আপনার জুনিয়র, সম্মান নষ্ট করিয়েন না নিজের। উর্ষির কথাটা শেষ হতেই আয়াজ শব্দ করে হেসে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ এখন থেকে তোমার সামনে আমার সম্মান না থাকলেও চলবে। আর হ্যাঁ, আগেও তেমন কোনো সম্মান আমি তোর থেকেও পাইনি। সো দেয়ার ফর সম্মান আশা করছি না, ভালোবাসা আশা করি। ওইটা তো পেয়েই গেছেন। নিজের থেকেও বেশি ভালোবাসি আপনাকে। হুম। তারপর কি হলো তা তো বুঝতেই পারছেন। আর যারা বুঝতে পারছেন না তাদের জন্য সিজন 2 এর ব্যবস্থা করার চেষ্টা করা হবে। আয়াত আর রশির ভালোবাসা নতুন পর্ব শুরু হলো। ভুল বোঝাবুঝি সমস্ত ভালোবাসায় আছে। তবে এতটুকু লক্ষ্য রাখতে হবে যে ভুল বোঝাটা যেন ভালোবাসাকে ছাপিয়ে না যায়। আর ভালোবাসার শুরুটা ঝগড়া দিয়ে হলেও শেষটা কিন্তু সুখময় ছিল। এই উর্ষি, আর কত ঘুমাবি? এবার উঠে পড়। উর্ষির কপালে আলতো করে একটা চুমু দিয়ে কথাটা বলল আয়াত।
আধ ঘুমে আচ্ছন্ন হয়ে উর্শি আয়াতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চুপ কর হারামজাদা কোলবালিশ, তুই কথা বলতে পারিস না, একদম চুপ করে শুয়ে থাক। আয়াত একটু চমকে গিয়ে বলে উঠল, লে, কোলবালিশকে? আমি আয়াত, তোর কিউট হ্যান্ডসাম হাজবেন্ড। উর্শি চোখজোড়া আলতো করে মেলে আয়াতকে দেখে বিছানা থেকে তড়িঘড়ি করে উঠে গিয়ে বলতে লাগলো, ও সরি, ভুলে গিয়েছিলাম আমার বিয়ে হয়ে গেছে। যাই হোক, আপনি এতটাও কিউট না যতটা বলছেন। এখন বের হন, আমি একটু ঘুমিয়ে নেই, আমার বড্ড ঘুম পাচ্ছে। কি? এই আমি থাকলে সমস্যা কোথায়? আপনি থাকলে কাল রাতের মতো আমার সাধের ঘুম নষ্ট করে দিবেন। তাই বেরিয়ে যান, তা না হলে আমি আম্মুকে ডাকবো। উর্শির কথাটা শুনে আয়াত মুখটা মলিন করে রুম থেকে বেরিয়ে যায়। উর্শি একটা মিষ্টি হাসি দিয়ে আবারও ঘুমিয়ে পড়ল। দোয়া করিয়েন তাদের ভালোবাসার দিনগুলো যেন সব সময় এমনই কাটে। প্রিয় লিসেনার, কেমন লাগলো লেখক আয়াত আহমেদের লেখা রোমান্টিক সুন্দর এই গল্পটি? কমেন্ট করে জানাবেন আমাদের। অনেক অনেক ধন্যবাদ আয়াত ভাইকে এত সুন্দর একটা গল্প লেখার জন্য। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সামনে আসছি একটা পরীর গল্প নিয়ে। অপেক্ষা করুন সবাই।